ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন ওঠায় সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? পড়ছি। জানোই তো, জার্নি করে বাড়ি ফিরলে কি দরকার ছিল আজ পড়তে বসা? ঘুমিয়ে রেস্ট নিতে পারতে। আমি জানি আমার জন্য কোনটা ভালো। পিচ্ছি মানুষ, বেশি বুঝতে হবে না। মেয়ে, ঘুমিয়ে পড়ো। আমি পিচ্ছি? অবশ্যই। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার মাস্টার্স পড়া শেষ হয়েছে 4 বছর আগে। আপনি বুড়ো, আমি মোটেও পিচ্ছি না। তুমি পিচ্ছি, আর একদম বুড়ো বলবে না আমায়। বুড়ো বুড়ো বুড়ো। বলেই ফোনটা কেটে দেয় রিদি। খুবই মেজাজ খারাপ হচ্ছে তার। তার বয়স 20 পেরিয়ে 21-এ পড়তে চলেছে, আর লোকটা বলে কিনা ও পিচ্ছি। এসব ভেবে মেজাজ খারাপ হলেও রিদি ভাবে লোকটা ঠিকই বলেছে। আজ ওর রেস্ট নেওয়া উচিত, কাল থেকে পড়লেই ভালো হবে। বিছানা গুছিয়ে শুয়ে পড়ে রিদি। আর এদিকে রিদি ফোন কেটে দেওয়ার পর হাসতে শুরু করে মিহাদ। মেয়েটা আসলেই পিচ্চি, এখনো বাচ্চামো যায়নি তার। সকালে রিদান ঘুম থেকে উঠে আজও মোহকে দেখতে পেল না। প্রচুর মেজাজ খারাপ হয় রিদানের। কত ইচ্ছা আর ঘুমন্ত বউটাকে দেখবে, কিন্তু মোহ এই ইচ্ছেটা পূরণ হতে দিচ্ছে না। মোহ, আমার কফি দাও। চেঁচিয়ে কথাটি বলে ওয়াশরুমে চলে যায় রিদান ফ্রেশ হতে। মোহ কফি নিয়ে রুমে এসে দেখে রিদান আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। পোশাক দেখে মনে হচ্ছে রিদান অফিসের জন্য রেডি হচ্ছে। আজ অফিসে যাবেন? হুম, এদিকে এসো। মোহ রিদানের কাছে যেতেই রিদান মোহের হাত থেকে কফিটা নিয়ে বলে। শার্টের অবশিষ্ট বোতামগুলো লাগিয়ে দাও। মোহ চুপচাপ বোতামগুলো লাগিয়ে দেয়। বোতাম লাগানো শেষে মোহ সরে যেতে দিলেই রিদান মোহের কোমর জড়িয়ে নিজের একদম কাছে নিয়ে আসে। বিকেল 5টায় ফিরবো। নিজের আর আম্মুর খেয়াল রেখো। বলেই মোহের কপালে এক গভীর চুমু দেয় রিদান। মোহ চোখ বুজে আলতো হাসে। কলেজে দিহান আর তিশা বসে পড়ছিল। তিশা পড়ার মাঝেই বেশ কয়েকবার তাকায় দিহানের দিকে, কিন্তু দিহান খুব মনোযোগ সহকারে পড়ছে। দিহান, তুমি কি কিছু বোঝো না? কি বুঝবো? কিছুই কি বুঝো না? সবই তো বুঝি। কেন, তুমি কোনটা বুঝতেছো না? বলো, বুঝিয়ে দিই। তোমার মাথা গর্ধব কোথাকার। পড়তে দাও তো আমায়। দিহান কথাটি বলার সাথে সাথেই তিশা দিহানের বইটা কেড়ে নেয়। ওই, আমার বই দাও। পারলে নেও। বলেই তিশা দৌড় দেয়। পিছন পিছন দৌড়াচ্ছে দিহান। বেশ কিছু সময় দৌড়ানোর পর হঠাৎ দিহান তিশার পেটে হাত দিয়ে তিশাকে নিজের কাছে নিয়ে এসে তিশার হাতে থেকে বইটি নিয়ে তিশাকে ছেড়ে দেয়। দিহানের কাজে তিশা লজ্জায় লাল আর কিছু না বলেই বেরিয়ে যায় ক্যান্টিন হতে। তিশার এমন কাজের কারণ বোধগম্য হয় না দিহানের। ঘুমের মাঝে মোহর ঠোঁট কারো স্পর্শ অনুভব করে। চোখ খুলে তাকিয়ে দেখে রিদান ঠোঁটজোড়া দখল করে রেখেছে। মোহ নাড়াচাড়া না করে চুপটি করে অনুভব করছে তার মিস্টার হাজবেন্ডের স্পর্শ। বেশ কিছু সময় পর রিদান মোহের ঠোঁট ছেড়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মোহের চেহারার দিকে। মোহ চোখ বন্ধ করে রাখায় রিদান ভাবছে মোহ ঘুমাচ্ছে। রিদান বেশ কিছু সময় মোহের দিকে তাকিয়ে থাকার পর মোহের কপালে চুমু খায়। অতঃপর মোহের দু চোখের পাতায় এবং গালে চুমু দিয়ে মোহকে নিজের বুকে জড়িয়ে ঘুমিয়ে যায় সে। সব প্যাক করা সম্পূর্ণ হলো আজ আনিসা বেগমের। আর রিদানের মালামাল নেওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে। প্রায় 8-10 জনের মতো লোক ঠিক করেছে মালামাল নেওয়ার জন্য। কাজের লোক দিয়ে নতুন বাসা সম্পূর্ণ পরিষ্কারও করিয়ে রেখেছে রিদান। মোহের মা বেশ অবাক হন রিদানের বিবেক বুদ্ধি দেখে। ছেলেটাকে কিচ্ছু বলতে হয় না, বলার আগেই সে সবটা করে ফেলে। মোহের মা সন্তুষ্ট তার মেয়ের জন্য। রিদানের মতো মিস্টার হাজব্যান্ড পাওয়াই।
কিছু সময় পর রিদান এসে নিয়ে যাবে আনিসা বেগমকে। এদিকে মুহের মামিও রওনা দিয়েছে তাদের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দরজার দিকে এগিয়ে যায় আনিসা বেগম। দরজা খুলে দেখেন রিদান এসেছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ভিতরে আসো। মা আপনি রেডি? হ্যাঁ। তবে চলুন যাওয়া যাক। চলো। রিদান প্রাইভেট কার নিয়ে এসেছে। আনিসা বেগম গাড়িতে বসতেই রিদান গাড়ি স্টার্ট দেয়। প্রায় 30 মিনিটের মাঝে তারা পৌঁছে যায় বাড়ি। মোহ তার মাকে দেখে জড়িয়ে ধরে। আনিসা বেগমও তার মেয়েকে জড়িয়ে ধরে। অতঃপর তমা বেগম আর রিয়াদ আহসানের সাথে কুশল বিনিময় করে চলে যায় নিজের ফ্ল্যাটে। মোহ আর তার শাশুড়ি রান্না শেষ করে যাবেন আনিসা বেগমের সাহায্যের জন্য। মোহনার আজকাল কিছুই ভালো লাগে না। আরুষ অর্থাৎ তার মিস্টার হাজব্যান্ড তাকে কোনো কাজই করতে দেয় না। আরুষ অফিসেও যায় না, অফিসের কাজগুলো ঘরে বসেই করে। আরুষ তার চাচার কোম্পানিতে চাকরি করে, তাই সে চাচার সাথে পরামর্শ করেই অফিসের কাজগুলো ঘরে বসে করার সিদ্ধান্ত নেয়। তার চাচাও এ ব্যাপারে সম্মতি দেয়। মোহনার যদি ওয়াশরুমেও যাওয়া লাগে তবেও আরুষ গেট পর্যন্ত সাথেই যায়। মোহনার সব কিছুতে আরুষের এমন এক্সট্রা কেয়ার ভালো লাগে না। এই সময় মোহনার বিভিন্ন ধরনের জিনিস খেতে ইচ্ছে করে, কিন্তু আরুষের তাতেও সমস্যা। এটা অস্বাস্থ্যকর, ওটা অস্বাস্থ্যকর বলে মোহনাকে বাধা দেয়। বিকেলের দিকে মোহনার ভালো লাগছিল না বসে থাকতেই, তাই সে ভাবে ছাদে গেলে ভালো লাগবে। আরুষ ওয়াশরুমে থাকায় মোহনা একাই এগিয়ে যায় ছাদের সিঁড়ির দিকে। কয়েকটা সিঁড়ে উঠতেই অসাবধানতাবশত মোহনার পা কাপড়ের সাথে বেঁধে মোহনা পড়ে যেতে নিলেই আরুষ এসে মোহনাকে ধরে। মোহনাকে ঠিকমতো দাঁড় করিয়ে ঠাস করে এক থাপ্পড় মারে আরুষ। রাগে আরুষের চোখগুলো লাল হয়ে গিয়েছে। কি জন্য একা একা উঠতে গেলি তুই? আমি কি মরে গেছিলাম? আমাকে ডাকা গেল না? আল্লাহ না করুক তুই যদি পড়ে যাইতি তাহলে কি হতো? আগের বারের কথা ভুলে গিয়েছিস তুই? আরুষের প্রশ্নের কোনো জবাব নেই মোহনার কাছে। আসলেই ভুল করে ফেলছে সে। মোহনা মাথা নিচু করে কেঁদেই চলছে। আগেরবার আমার ভুলের জন্য আমি বাবা হওয়া থেকে বঞ্চিত হলাম, আবারও কি? আর বলতে পারে না আরুষ, নিজেও কেঁদে দেয় সে। সন্তান হারানোর কষ্ট মা বাবার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। মোহনা কিছু না বলে জড়িয়ে ধরে আরুষকে। আমি অনেক দুঃখিত আরুষ, আর এমন হবে না। আরুষও কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে মোহনাকে। দুজনের চোখেই জল বিদ্যমান। দিহান বিবিএ লাস্ট ইয়ারে পড়ছে। মাস্টার্সে পড়ার জন্য সে বিদেশে অ্যাপ্লাই করতে চায়। স্কলারশিপ পেলে সে পাড়ি জমাবে বিদেশের মাটিতে। দিহান খুবই ভালো স্টুডেন্ট, তাই সে অনেকটা আশাবাদী স্কলারশিপ নিয়ে। তার বিদেশে যাওয়ার ইচ্ছাটা সে এখনও কাউকে জানায়নি। ভার্সিটির ক্যাম্পাসে একা বসে বিভিন্ন চিন্তায় মগ্ন দিহান। এমন সময় হঠাৎ তিশা এসে বসে দিহানের পাশে। এই যে মিস্টার ভাবুক, কি এত ভাবছো? তুমি কখন আসলা? এই তো এখন। ও, আমায় নিয়ে ভাবছিলা? তোমাকে নিয়ে ভাবার কি আছে? আমি কত সুন্দরী, আমাকে কিভাবে পচাবা, এগুলো ভাববা। তুমি সুন্দরী? অবশ্যই। জোরে জোরে হাসতে থাকে দিহান। কোনো মতে হাসি থামিয়ে বলে, তোমায় দেখলে শাকচুন্নিও ভয় পাবে। কথাটি বলে আবারও হাসতে শুরু করে দিহান। দিহানের কথায় বেশ কষ্ট পায় তিশা। নিজের অজান্তেই তিশার চোখ ঝাপসা হয়ে ওঠে। দিহান হাসির মাঝে তিশার চোখে পানি দেখে সাথে সাথে হাসি থামিয়ে দেয়। অবাক হয় সে এত ছোট বিষয়ে। কেউ কিভাবে কাঁদতে পারে, কিন্তু কেনই যেন দিহানের খুব খারাপ লাগে তিশার চোখে পানি দেখে। দিহান ধীরে ধীরে তিশার কাছে যে আলতো করে তিশার চোখের পানি মুছে দেয়। তিশা অবাক চোখে তাকায় দিহানের দিকে। দিহানের চোখে অদ্ভুত কিছু দেখতে পায় তিশা।
সরি। দিহানের ব্যবহারে খুব অবাক তিশা। 3 বছরেরও বেশি সময় ধরে দিহানের সাথে ওর বন্ধুত্ব, কিন্তু দিহান কখনো ওর সাথে এত কোমলতার সাথে কথা বলেনি। তবে আজ এমন কি পরিবর্তন এলো তাদের মাঝে? হৃদি আর তার 2 বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে মিহাদ দেখছে তার প্রিয়কে। খাওয়ার মাঝেই হৃদিদের এক ফ্রেন্ড ফাহাদ এসে উপস্থিত হয়। ফাহাদের সাথে অনেক দিন পর দেখা হয় হৃদির বান্ধবীর। তাকে ফর্মাল হাক করে, কিন্তু হৃদি তা করে না। তাই ফাহাদ নিজেই হৃদিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু হৃদি সরে যায়। কিরে, এতদিন পর দেখা, একটা হাঁক দিবি না? কেন রে? তুই কি আমার মায়ের পেটের পোলা? আমার ভাই লাগিস। এই হাগটা করে আলগা পিরিত করার ইচ্ছা নাই আমার। পোলা মানুষ 100 হাত দূরে থাক। আমি আমার বরের পার্সোনাল প্রপার্টি। হৃদির কথাই ফাহাদ ফিক করে হেসে দেয়। মেয়েদের তো এমনই হওয়া উচিত। আসলেই তোর বর অনেক লাকি হবে রে। ঠ্যাঙের গু, ঝালমুড়ি খা। ফাহাদের কথাই হৃদির 2 বান্ধবীর মুখটা কালো হয়ে যায়। তারাও তো মেয়ে, কিন্তু হৃদির মতো তারা তো ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখে না। হৃদি ছেলেদের সাথে খুব একটা কথা বলে না, কিন্তু তারা তো খুব ফ্রি তাদের ছেলে ফ্রেন্ডসদের সাথে। হৃদির চলাফেরা ফাহাদের মতো অন্যরাও প্রশংসা করে, কিন্তু তাদের এমন প্রশংসা করে না। এতে খুব হিংসা হয় তাদের। প্রত্যেক মুমিন মেয়েরই উচিত তার স্বামীর জন্য নিজের পবিত্রতা রক্ষা করে রাখা। শুধু শারীরিক সম্পর্ক করলেই মানুষ অপবিত্র হয়, তাছাড়া হয় না, এটি ভুল। ছেলেদের সাথে অবাধ মেলামেশা এবং অশ্লীল কথোপকথনের মাধ্যমেও মেয়েদের পবিত্রতা নষ্ট হয়। তারা ব্যভিচারিণী হয়ে যায়, সাথেই তারা তাদের স্বামীর হক নষ্ট করে। হৃদি তার পবিত্রতা ঠিকই রক্ষা করছে, কিন্তু তার বান্ধবীরা নিজের পবিত্রতা নষ্ট করে নিজেদের সস্তায় রূপান্তরিত করছে। দূর থেকে এগুলো দেখে মনে মনে খুব খুশি হয় মিহাদ। তার হবু বউ কত সুন্দর করে তার হক নষ্ট হওয়া থেকে হেফাজত করছে। আজকাল তো আধুনিকতার নামে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অশ্লীলতা। এত আধুনিকতার মাঝেও হৃদি খুব সাধারণ একটি মেয়ে। সব সময় ঢিলেঢালা ফুল হাতা জামা পরে সে। কোমর পর্যন্ত উন্না দিয়ে ঢাকা থাকে তার শরীরের গঠন। উপর থেকে বোঝা যায় না। মুখে তেমন কোনো মেকআপ করে না, লিপস্টিক আর কাজল দিয়েই সাজায় নিজেকে। হৃদির এই সাধারণত্বটাই অসাধারণ লাগে মিহাদের কাছে। প্রচণ্ড ভালোবাসে সে এই মেয়েকে। এই মেয়েকেই নিজের স্ত্রী বানাবে সে যে কোনো মূল্যে। মোহনা বিছানায় শুয়ে আছে। আজ বিকেলের ঘটনা মনে হতেই বুক কেঁপে উঠছে তার। যদি সে পড়ে যেত তবে কি হতো ভাবতে পারে না মোহনা। তার 2 চোখ গড়িয়ে পানি পড়ছে। হঠাৎ আরও শেষে মোহনার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। মোহনার গালে ঠোঁট ছুঁয়ে অশ্রুগুলো শুষে নেয়। তারপর মোহনার যে গালে বিকেলে থাপ্পড় মেরেছিল সে গালে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকে। গালে ঠোঁট লাগিয়েই আরুষ বলে সরি। মোহনা আলতো হেসে আরুষকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় পার হওয়ার পর আরুষ মোহনার পেটে হাত দিয়ে বলে, আমার বাবাটা কেমন আছে? মোহনা বলে ওঠে, বাবার মতোই পাজি হবে তার বাচ্চা। শুরু হয়ে গেল তো? বাচ্চাটা আমার এখনো পৃথিবীতেই এলো না, আর তুমি এখন দিয়েই ওর পিছনে লাগছো। আরুষের কথাই হেসে দেয় মোহনা। আরুষের নাকটা হালকা করে টেনে দিয়ে মোহনা বলে, হইছে, আর রাগ করতে হবে না, ঘুমাও। আরুষ একটু হেসে মোহনার পেটে ছোট্ট একটা চুমু দিয়ে মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রাত 10টা বাজে। রিদান রুমে এসেছে। অফিস থেকে এসেই গিয়েছিল শাশুড়ির ঘরে। সেখানেই দেখে তার মা ও স্ত্রী উপস্থিত। মোহের মা আম্মু
শাশুড়ি আর রিদান একসাথে বেশ কিছু সময় পার করে কাটায়। অতঃপর মোহ তার শ্বশুরকে খাবার দেওয়ার জন্য নিজ গৃহে এসে পড়লেও রিদান ও তার মা আনিসা বেগমের সাথেই থেকে যান। রিদান, তমা বেগম ও আনিসা বেগম তিনজন একসাথে আনিসা বেগমের জোড়াজুড়িতে তার বাসায় রাতের খাবার সম্পাদন করেন। আর মোহ ও তার শ্বশুর একসাথে নিজেদের গৃহে ভোজন করে। মোহের শ্বশুরের শরীরটা তেমন ভালো না থাকায় তিনি এখন অবধি যাননি আনিসা বেগমের গৃহে। রুমে এসে ফ্রেশ হতে চলে যায় রিদান। একেবারে গোসল সেরেই বের হয়ে যায় সে। বের হতেই দেখে মোহ মন খারাপ করে বিছানায় বসে আছে। মন ভালো? আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলে রিদান। আচ্ছা মোহ, তোমার এইচএসসি রেজাল্ট দিয়েছে কতদিন হলো? এই তো 25 দিনের মতো। তাহলে এখন তোমার কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। রিদানের কথায় মোহের চেহারার মনমরা ভাবটা বিদায় নিয়ে এক খুশির ঝলক জায়গা করে নিয়েছে। মোহ বেশ উৎসাহী কণ্ঠে প্রশ্ন করে, আপনি আমায় পড়াশোনা করার অনুমতি দিচ্ছেন? অবশ্যই। খুশিতে মোহ রিদানকে জড়িয়ে ধরে ছোট্ট করে বলে, ধন্যবাদ রিদান। ও আলতো হেসে জড়িয়ে ধরে মোহকে। বিকেলের দিকে মোহের শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়ে, আর মোহের মাও থাকে তার দোকানে। তাই কোনো কাজ না থাকায় মোহ চলে আসে ছাদে। আজও আকাশটা মেঘলা। মোহ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ডুব দেয় চিন্তার সাগরে। যাকে হারিয়ে ফেলার ভয় তোমার মাঝে কাজ করে না, যার অল্প ব্যস্ততায় তোমার মাঝে অভিমান জমে না, যার ক্ষুদ্র কষ্টে তোমার মাঝে অস্থিরতা জন্মায় না, যার সাথে পুরো একদিন কথা না বললেও তোমার মাঝে কোনো কষ্ট অনুভব হয় না, তার থেকে দূরে থেকে সে কেমন আছে? কোনো সমস্যা হয়নি তো তার? কোনো কষ্ট নেই তো? এমন হাজারো প্রশ্ন যদি ভিড় না জমায় তোমার মাঝে, তবে কি তুমি আদৌ ভালোবেসেছো তাকে? উম, না। হঠাৎ রিদানের কণ্ঠ শুনে চমকে যায় মোহ। ছাদে তো ও ব্যতীত অন্য কেউ ছিল না। তবে রিদান কখন এলো? রিদান কি তবে সবটা শুনে নিয়েছে? কখন এলেন? যখন তুমি নিজের মাঝে হারিয়ে দিচ্ছিলে। আসলে মেঘলা আকাশের দিকে বেশি সময় ধরে তাকিয়ে থাকলেই আমি আর নিজের মাঝে থাকি না। কেনই জানি হারিয়ে যায় বিভিন্ন চিন্তার গহীনে। হুম। চলুন ফ্রেশ হয়ে নিন, আপনার জন্য কিছু খাবার রেডি করি। হুম, কিছু সময় না হয় ছাদেই থাকি। অবশ্যই। দিহান আর তিশা হাঁটছিল রাস্তার পাশ দিয়ে। উদ্দেশ্য একটু সামনে যেয়েই তিশাকে রিকশায় উঠিয়ে দিয়ে নিজেও রওনা দিবে বাড়ির দিকে। আজ একটা টপিকে গ্রুপ স্টাডি করতে যেয়ে খুব দেরি করে ফেলছে তারা। চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে। হঠাৎ হাঁটার মাঝেই তিশা দিহানের হাতটি ধরে। এতে দিহান অবাক হলেও কিছু বলে না। দিহান ভাবছে গলিটি জনমানব শূন্য হওয়ায় তিশা হয়তো ভয়ে তার হাতটি ধরেছে। আর এদিকে তিশা ভাবছে সে দিহানের হাত ধরল, কিন্তু দিহান কিচ্ছু বলল না। তবে কি দিহানের ভালো লাগছে তার হাত ধরাই? সে সাথে সাথে মনে পড়ল সেদিনের দিহানের অদ্ভুত সেই চাহনি। দিহানের এমন ব্যবহার কি এটিই প্রকাশ করছে না যে দিহানের মনেও তিশার জন্য কিছু আছে? দিহান, হুম। আই লাভ ইউ। দিহান অবাক চাহনিতে তাকিয়ে আছে তিশার দিকে। দিহান আগে থেকেই বুঝতো তিশা তাকে পছন্দ করে, কিন্তু তিশা এভাবে তাকে প্রপোজ করে বসবে তা ভাবেনি দিহান। এমনটি নয় যে দিহান অপছন্দ করে তিশাকে, কিন্তু পছন্দ করা আর ভালোবাসা কি এক? কখনোই তো এক না। জীবনে চলার পথে অনেকেই পছন্দ হতে পারে। আমাদের তবে কি সবাইকে নিজেদের জীবনসঙ্গী বানানো যায়? শুধু পছন্দের উপর ভিত্তি করে কাউকে সারা জীবন সাথে রাখার ওয়াদা দেওয়া নেহাতই বোকামি অথবা ছলনা। কিন্তু আমি তোমায় ভালোবাসি না তিশা। তুমি আমায় ভালোবাসো না? না,
তাহলে সেদিনের সেই অদ্ভুত চাহনি আর আজ আমি তোমার হাত ধরার পরেও যে তুমি কিছু বললে না। কোন অদ্ভুত চাহনি? আর আমি ভেবেছি তুমি হয়তো ভয় পাচ্ছ, তাই হাত ধরেছ। এতে কি বলবে আমি? ও, নিচের দিকে তাকিয়েই বলে তিশা। তিশার চোখ দিয়ে অবাধ্য অশ্রুগুলো সামনে বেয়ে চলেছে। আমাকে ভালোবাসা যায় না? ভালোবাসা এভাবে হয় না তিশা। আমরা নিজের ইচ্ছায় কাউকে ভালোবাসতে পারি না। সরি, তোমার আর আমার সাথে আসতে হবে না, আমি একা চলে যেতে পারবো। কিন্তু আচ্ছা। বলেই দুজনে এগিয়ে যায় নিজেদের গন্তব্যের দিকে। তিশার পা যেন চলতেই চাইছে না, খুব কষ্ট হচ্ছে তার। চোখের পানিগুলো অবাধ্যের মতো বেরিয়ে আসছে। কিছু দূর যেতেই পেছন থেকে কেউ তিশার মুখ চেপে ধরে। সন্ধ্যায় টেবিলে বসে পড়ছিল রিদি। ঠিক সেই সময়ই কল দেয় মিহাদ। মিহাদের এমন সময় অসময়ে কল দেওয়ায় চরম বিরক্ত রিদি। এই, কি সমস্যা আপনার? কই, কোনো সমস্যা নেই তো। আমি তো আলহামদুলিল্লাহ সমস্যা মুক্তই আছি। হেসে জবাব দেয় মিহাদ। কল দেওয়ার থাকলে রাত 11টায় কল দিবেন। এর আগে পরে কল দিলে খুব খারাপ হবে। বলেই ফোনটা কেটে দেয় রিদি। রিদির এমন কাজের কোনো কারণ খুঁজে পেল না মিহাদ। ভেবেছিল আবার কল দিবে, কিন্তু পরে ভাবলো রাত 11টায় কল দেওয়া ভালো। রাত 11টা বাজে। মোহ চোখ বুজে বসে আছে বিছানায়। সামনেই সোফায় বসে ল্যাপটপে কাজ করছে রিদান। হঠাৎ ল্যাপটপের দিকে তাকিয়ে রিদান বলে ওঠে, কাল তোমাকে কোচিংয়ে ভর্তি করাবো, বিকেলের দিকে রেডি হয়ে থেকো। আচ্ছা। রিদানের কিছু বলার আগেই মোহের ফোনে কল আসে। মোহ দেখে কোনো এক আননোন নাম্বার হতে কল এসেছে, তাই ভ্রুকুসকে তাকিয়ে থাকে ফোনের দিকে। মোহ মনে করার চেষ্টা করছে নাম্বারটা পরিচিত কিনা। এদিকে এত রাতে কল আসায় রিদানও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মোহের দিকে। কি হলো, কল রিসিভ করছো না কেন? অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। ধরে দেখো কে কল দিয়েছে। আপনি ধরুন, রং নাম্বার হলে যদি মেয়েদের কণ্ঠ শোনে তাহলে বারবার কল করে ডিস্টার্ব করে। দাও। একবার কল হয়ে কেটে গিয়েছে। দ্বিতীয়বার কল আসতেই কলটি রিসিভ করে রিদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মোহের নম্বর নয়? জি, মোহ তোমার পরিচিত কেউ হয়তো, কথা বলো। বলেই ফোনটি মোহকে দিয়ে দেয় রিদান। আসসালামু আলাইকুম। কি রে ফিকিন্নি, ছেলেটাকে? ফোনের ওপাশের ছেলেটির আওয়াজ শোনার সাথে সাথে মোহ খুশিতে আত্মহারা হয়ে যায়। জিন, তুই? জি। দোস্ত, কতদিন পর, কই ছিলে এতদিন? এক্সাম শেষ হওয়ার পর থেকেই তোর কোনো খবর নেই। আরে ঝামেলাই ছিলাম জায়গা জমি নিয়ে। আজই দেশের বাড়িতে ঢাকায় ফিরলাম। ও, ওই ছেলেটা কে? আমার স্বামী। একটু হেসে বলে মোহ। কি, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তোকে অনেকবার কল দিয়েছিলাম কিন্তু ফোন বন্ধ ছিল তোর। তুই মজা করছিস? আরে না, সত্যি আমার বিয়ে হয়েছে। আরও কিছু বলতে চাইছিল মোহ, কিন্তু তার আগেই কল কেটে যায়। কারণ বুঝতে পারে না মোহ ভাবছে হয়তো নেটওয়ার্কের জন্য কেটে গিয়েছে। তাই মোহ আবারও কল ব্যাক করে, কিন্তু কল ঢোকে না, ফোন বন্ধ। মোহ দুশ্চিন্তায় পড়ে যায়। হঠাৎ মোহ অনুভব করে দুটি হাত তাকে জড়িয়ে ধরেছে। রিদান মোহের পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, তা তোমার স্বামীটাকে একটু আদর তো করতে পারো। মোহের কানে রিদানের গরম নিঃশ্বাসগুলো বাড়ি খাচ্ছে। এতে মোহ নিজের মাঝে এক অদ্ভুত অনুভূতি অনুভব করছে। কথাটি বলেই রিদান মোহের কানে আলতো কামড় বসায়। মোহ খামচে ধরে রিদানের হাত। মোহের কাজে রিদানও আলতো হাসে। চলো ঘুমাবো। হুম। অতঃপর দুজনেই শুয়ে পড়ে ঘুমাবার উদ্দেশ্যে। রাত 3টা। হঠাৎ মোহনার ঘুম ভেঙে যায়। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। পাশে তাকিয়ে দেখে আরুষ খুব শান্তিতে ঘুমাচ্ছে। আরুষের এত শান্তির ঘুম দেখে খুব
খুব মেজাজ খারাপ হচ্ছে মোহনার। মা হওয়ার জন্য বেচারি কত কষ্ট করছে। রাতে ঘুমাতে পারে না, কিচ্ছুটি খেতে পারে না, বারবার বমি হয়, কত কত ওষুধ খেতে হয় তার। মাত্র 5 মাসে তার এই অবস্থা। এত খারাপ হয়ে গিয়েছে, পেটে ভারী ভাব থাকায় হেঁটে চলে বসে শুয়ে কোনোটিতে শান্তি পায় না সে। দিন তো সামনে আরও পরে আছে, আরও কত কষ্ট সহ্য করতে হবে তার হিসেব নেই। আর এই মহাশয় বাবা হবেন, কিন্তু কোনো কষ্টই সহ্য করতে হচ্ছে না তার। এমন অবিচার তো মানা যায় না। মোহনা আরুষের কানের কাছে যেয়ে আরুষের কানে খুব জোরে কামড় দেয়। আরুষের ঘুম ভেঙে যায়, আর সে এক প্রকার চিৎকার করেই ঘুম দিয়ে উঠে পড়ে। সে গভীর ঘুমে ছিল না দেখে তেমন সমস্যা হয়নি, কিন্তু গভীর ঘুম হতে মানুষকে এভাবে জাগালে দুর্ঘটনা হতে পারে। আরুষ উঠতেই মোহনা তার আবদারের ঝুলি খুলে বসে। এত রাতে তার পাস্তা খেতে ইচ্ছা হচ্ছে। আরুষ এতে একটুও বিরক্তি প্রকাশ করল না, সোজা চলে গেলেন কিচেনে পাস্তা বানাতে। মোহ নিজের গলায় কারো গরম নিঃশ্বাস অনুভব করছে। আলতো করে চোখ খুলে দেখে রিদান তার গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। রিদানের হাত পা মোহের ওপর। মোট কথা, রিদান এক প্রকার মোহকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিদানের দাড়িগুলোও মোহের বুকে বিঁধছে। মোহ আস্তে করে রিদানেরকে সরানোর চেষ্টা করে, কিন্তু পেরে উঠছে না। হঠাৎ মোহের চোখ যায় রিদানের মুখের দিকে। অসম্ভব মায়াবী সেই মুখটা। রিদানের ছোট্ট ছোট্ট চুলগুলো কপালে ছড়িয়ে আছে। চোখের বড় বড় পাপড়িগুলো চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। মোহের খুব লোভ হচ্ছে তার মিস্টার হাজব্যান্ডকে একটু ছুঁয়ে দিতে। মোহ আলতো করে রিদানের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ছোট্ট করে একটা চুমু এঁকে দেয়, কিন্তু এতেও যেন মোহের লোভ কমেনি। রিদানের ছোট্ট নাকটা খুব করে টানছে তাকে। মোহ আর দেরি না করে রিদানের নাকে টুপ করে একটা চুমু এঁকে দেয়, কিন্তু এবারও মোহের লোভ কমেনি। এতে খুব বিরক্তি মোহ। সে মনে মনে ভাবতে লাগলো, আমি কি লুচু হয়ে যাচ্ছি? এত লোভ হচ্ছে কেন আমার? এগুলো ভেবে রিদানকে নিজের উপর থেকে সরানোর চেষ্টায় লেগে পড়ে মোহ, কিন্তু ব্যর্থ হয় সে। আবারও চোখ যায় রিদানের দিকে। কেনই যেন রিদানের দাড়িগুলো ছুঁয়ে দিতে ইচ্ছা হচ্ছে তার। আলতো করে রিদানের দাড়িতে হাত বুলিয়ে দিচ্ছে সে। দাড়িতে হাত বুলাতে বুলাতে চোখ যায় রিদানের ঠোঁটের দিকে। আজ এই ঠোঁটটাও খুব টানছে তাকে। মোহ ধীরে ধীরে এগোতে থাকে রিদানের ঠোঁটের দিকে, কিন্তু হঠাৎ সে ভাবে, সি, মোহ কত বেহায়া, নির্লজ্জ তুই। এভাবে একটি ঘুমন্ত ছেলের সুযোগ নিচ্ছিস। এমনটা ভেবেই মোহ দূরে সরে যায় রিদানের থেকে। কিন্তু এর পরপরই আবার মোহ ভাবে, ঘুমন্ত ছেলেটাই আমারই তো বর। আমার মিস্টার হাজব্যান্ডকে আদর করার অধিকার তো আছেই আমার। এটা ভেবেই আবারও মোহ এগিয়ে যায় রিদানের ঠোঁটের দিকে। ঠোঁটে ঠোঁট মিলানোর আগেই মোহের মনে জায়গা করে নেয় একগুচ্ছ লজ্জা। মোহ আবারও দূরে সরে যেতেই চাই, কিন্তু পারে না। কিছু বুঝে ওঠার আগেই রিদান তার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। এমন আক্রমণে মোহ চমকে যায়। তো প্রতিদিন সকালে এইভাবে আমার ইজ্জত হরণ করা হয়? মানে এই যে কপালে, নাকে, দাড়িতে। বলেই ঠোঁট চেপে হাসে রিদান। মোহ লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। জানো কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ঠোঁটে তোমার স্পর্শ পাওয়ার, কিন্তু ম্যাডাম তো একবার এগিয়ে এসে আবার পিছিয়ে যায়। এত লজ্জা কই রাখো অসহ্য। রিদানের কথা শুনে হেসে দেয় মোহ। মোহের হাসি দেখে আবারও এগিয়ে যায় রিদান মোহের ঠোঁটের দিকে, কিন্তু মোহ ধাক্কা দিয়ে রিদানকে সরিয়ে উঠে পড়ে। অতঃপর কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা হালকা খুলে বলে, একটু ওয়েট করেন, আমি বের হয়ে আপনার কফি আনছি।
ঠাস করে দরজা লাগানোর আওয়াজ পায় রিদান। মোহের এমন কাণ্ডে হাসতে শুরু করে সে। গতকাল রাত থেকেই শরীরটা ভালো নেই আনিসা বেগমের। কেমন অস্থির অস্থির লাগছে তার। অযথাই ঘামছেন তিনি। মাথাটাও ঝিমঝিম করছে তার। ভাবছেন ডক্টর দেখাবেন। এত ছোট বিষয়ে ডক্টরের কাছে যাওয়াটা নেহাতি সময় এবং টাকার অপচয় বলে মনে করছেন আনিসা বেগম। দুপুর হয়ে গিয়েছে। রোদের তাপটা অনেক বেশি অনুভব হচ্ছে আনিসা বেগমের। দোকানে বসে থাকার মতো অবস্থায় নেই তিনি। সিদ্ধান্ত নিলেন এখনই দোকান বন্ধ করে বাড়ি ফিরবেন। দোকানের স্টাফদের ছুটি দিয়ে তিনিও বেরিয়ে গেলেন। অনেকক্ষণ ধরে রিক্সা খুঁজছেন তিনি, কিন্তু এ ব্যস্ত শহরে গাড়ি চালকরাও ব্যস্ত। এক যাত্রী নামাতে না নামতেই ভিড় জমে অনেকের। হাঁটতে হাঁটতে আনিসা বেগম ভাবছেন, এই ব্যস্ত শহরে শত ব্যস্ততার ভিড়ে একটি রিক্সাও কি অবশিষ্ট নেই তার জন্য? বেশ কিছু সময় হাঁটলেও এখন আর পারছেন না হাঁটতে। পুরো পৃথিবীটা মনে হচ্ছে ঘুরছে। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না আনিসা বেগম। পড়ে গেলেন মাঝ রাস্তায়। তখনই একটি লোক ছুটে আসলেন তার কাছে। চোখে পানির ঝাপটা দিতেই আধো আধো চোখ তাকালেন আনিসা বেগম। একটু পানি পান করে ওই লোকটার সাহায্য উঠে দাঁড়ালেন তিনি। একটু সামনেই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আসুন আমার সাথে। কথা বলতে পারছেন না আনিসা বেগম, জোরে জোরে শ্বাস নিচ্ছেন। প্লিজ এভাবে দাঁড়িয়ে থাকবেন না, চলুন আমার সাথে। আমি একজন ডাক্তার, আপনাকে দেখে বোঝা যাচ্ছে ট্রিটমেন্টের প্রয়োজন আপনার। আনিসা বেগম লোকটির সাহায্যে গাড়িতে যেয়ে বসলেন। এখন এই অপরিচিত লোকটি বিশ্বাস করা ছাড়া আর অন্য কোনো পথ নেই। মোহ ও তার শাশুড়ি রান্নাঘরে রান্না করছে। মোহ কেটে দিচ্ছে আর মোহের শাশুড়ি রান্না করছে। সেই সাথে চলছে হরেক রকমের গল্প। কাজের মেয়েটি ঘরের অন্য কাজ করার ফাঁকে ফাঁকে গল্পে তিনিও যোগ দিচ্ছেন। আর রিদান ও রিয়াদ সাহেব অফিসে কোনো এক জরুরি মিটিংয়ে থাকায় অফিসে আছেন। কয়েকটি দিনের মাঝেই মোহ তার শাশুড়ির অনেক ভাব জমে গেছে। মোহ তো কোনো কাজই তার শাশুড়ির অনুমতি ছাড়া করে না। গল্পের মাঝেই মোহ বলে ওঠে, মা, একটা কাজে আপনার অনুমতি চাই। মাথা নিচু করে বলে মোহ, কোন কাজ? মা, আসলে আমি আরো পড়তে চাই। ভয়ে ভয়ে বলে মোহ। তোর কি মনে হয় আমার মাস্টার্স কমপ্লিট করা ছেলের বউকে ইন্টার পাস করিয়ে ঘরে বসিয়ে রাখবো? মানে? আরে বোকা, তোর বরের মতো তোকেও মাস্টার্স কমপ্লিট করতে হবে, না হয় স্বামী স্ত্রী সমান সমান হবে কি করে? বলেই হেসে ওঠেন তমা বেগম। এদিকে মোহ অবাক হচ্ছে তার শ্বশুরবাড়ির সবাইকে দেখে। মোহনার বিয়ের পর মোহনাও তো পড়তেই চেয়েছিল। এতে আরুষ আপত্তি না করলেও মোহনার শাশুড়ি না করে দেয়, সাথে নানান কথা শোনায়। মোহনার শাশুড়ির চিন্তা, মেয়েদের এত পড়ে কি হবে? বিয়ে হয়েছে, বর শ্বশুর শাশুড়ির সেবা করবে আর বাচ্চা পয়দা করবে। এত পড়ে কি করবে তারা? আর পড়াশোনা করলে নাকি মেয়েদের চরিত্র ঠিক থাকে না, বরং পরপুরুষে আকৃষ্ট হয়। এমন নানান কথা শোনায় মোহনা, আর পড়াশোনার চিন্তা আনেনি মাথায়। মোহ, দিদানকে বল আজই তোকে ভর্তি করিয়ে দিতে, অনেক তো দেরি হয়ে গেল। জি মা, উনি বলেছেন আজ নিয়ে যাবেন ভর্তি করাতে। খুব ভালো। আমি চাই না আমার মেয়ে তার স্বামী থেকে একটুও পিছিয়ে থাকুক, বুঝলি? জি মা। বলেই জড়িয়ে ধরে মোহ তার শাশুড়ি মাকে। ভার্সিটিতে বসে আছে দিহান, তার সাথে বন্ধু বান্ধবও আছে। আজ তিশা আসেনি ক্লাস করতে। মেয়েটাকে নিয়ে চিন্তা হচ্ছে দিহানের। দিহান শোন, বল। কাল তুই আর তিশা একই সাথে বেরিয়েছিলি না? হ্যাঁ। কাল রাত 8টা থেকে তিশাকে কল করেই যাচ্ছি, কিন্তু ওর ফোন অফ। কিছু জানিস এ ব্যাপারে? এখন কি অফ? হ্যাঁ। বেশ চিন্তার পরে গেল দিহান। হয়তো কাল দিহানের কথাই
কষ্ট পেয়ে সব কিছু থেকে নিজেকে দূরে রেখে নিজেকে সময় দিচ্ছে তিশা। এমনটা ভেবেই এ বিষয়ে এত গুরুত্ব দিল না দিহান। তুই কেন কল দিছিলি ওকে? একটু লাইন মারতে। বলেই চোখ মারে রোশন। মানে? বারে, তিশার মতো সুন্দরী হট মেয়ে আমাদের ফ্রেন্ড গ্রুপে আছে, আর আমি তার সাথে একটু লাইন মারবো না? কথাটি শুনেই দিহানের চোয়াল শক্ত হয়ে যায়, তাও নিজের রাগটা কন্ট্রোল রাখে। লুচ্চামি ছাড়, আর তিশার থেকে দূরে থাকবি। হ্যাঁ আইসে, দূরে কেন থাকবো? মাম্মা যদি একটা চান্স পাই ছুঁয়ে দেখবার। বলেই হাসে রোহান। এবার আর সহ্য হলো না দিহানের। ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দেয় দিহান রোশনের গালে। দিহানের এক থাপ্পড়েই রোশনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। দিহানের এমন কাজে সবাই অবাক হয়ে যায়। দিহান তৎক্ষণাৎ ওখান দিয়ে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, নিজের রাগটাকে কমাতে। বিকেলে মোহকে ভর্তি করিয়ে নিয়ে আসে রিদান। কোচিং সকাল 9টায় শুরু, সেজন্য এখন থেকে রিদান ও মোহ একসাথে বেরোবে। মোহ ও রিদান ছাদে দাঁড়িয়ে আছে, হালকা হালকা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদের। রিদানের হাতে একটি কফির কাপ, তবে খাচ্ছে দুজনেই। একই কাপে দুটি ঠোঁটের ছোঁয়া, একে অপরকে স্পর্শ করছে বারে বার। আপনার বিপি কত হাই ছিল ধারণা আছে আপনার? এতটা খামখেয়ালি কি করে করতে পারেন আপনারা? প্রাণের কি কোনো দাম নেই? আসলে বুঝে উঠতে পারিনি, ভেবেছিলাম দুর্বলতার জন্য হয়তো খারাপ লাগছে। এমন অসুস্থ নাই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে এমনটি আর হবে না। জি সেটাই আশা করছি। কিছু ওষুধ লিখে দিয়েছি, চেষ্টা করবেন দুশ্চিন্তা না করার। আর বাড়ি ফিরে টক জাতীয় খাবার খাবেন, আর 2 দিন রেস্ট করবেন। জি আচ্ছা। এভাবে একা যাওয়া ঠিক না, আপনার স্বামীকে কল করে আসতে বলুন। সমস্যা নেই, একাই যেতে পারবো। প্লিজ, আপনাকে এই অবস্থায় একা ছাড়া একদমই ঠিক হবে না। আসলে আমার স্বামী নেই, আর মেয়ে জামাইকে কল দিয়ে তাদের ডিস্টার্ব করতে চাচ্ছি না। আচ্ছা, আসলে আমিও বাড়ির দিকে ফিরবো, আমি ড্রপ করে দিই? না না, শুধু শুধু ঝামেলা করবেন না দয়া করে, আমি একাই যেতে পারবো। ইনসাইড প্লিজ। মাথা নাড়িয়ে সম্মতি দিলেন আনিসা বেগম। আরুষ, আরুষকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে মোহনা। দেখ। পেছন থেকে হাতটি বাড়িয়ে আরুষের সামনে রাখতেই আরুষের চোখ পড়ে আরুষের চোখ পড়ে প্রেগন্যান্সি কিট। পজিটিভ দেখেই আরুষ স্তব্ধ হয়ে যায়। খুশিতে তার চোখ জ্বলজ্বল করে ওঠে। দ্রুত সে মোহনার দিকে ঘুরে মোহনাকে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় পর সে মোহনাকে ছেড়ে মোহনার পেটের কাছে বসে মোহনার পেটে হাত দিয়ে অস্ফুট স্বরে বলে, আওয়ার বেবি। সেদিন একে একে পরিবারের সবাইকে কল করে জানায় আরুষ। নিজের খুশিটা ছড়িয়ে দিতে থাকে সবার মাঝে। তখন আরুষদের সাথে আরুষের বাবা মাও থাকেন, তারাও খুব খুশি ছিল এ নিয়ে। এভাবে দিন যেতে থাকে। আরুষ অফিসের কাজে খুব ব্যস্ত থাকতো, তাই জন্য মোহনাকে তার সাথে তেমন কথা হতো না। দিনে অফিস আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুম। এদিকে মোহনা অন্তঃসত্ত্বা জেনেও মোহনার শাশুড়ি রান্নার সব কাজ মোহনাকে দিয়েই করাতেন। তিনি সারাদিন পান চিবানো এবং সিরিয়াল দেখা ব্যতীত কোনো কাজই করতেন না। বাসার কাজের মেয়েটি বাসার অন্য সকল কাজ করলেও রান্নার সব কাজ মোহনাকে করতে হতো। এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না মোহনার শাশুড়ির। তার মতে অন্তঃসত্ত্বা হলেই যে বসে বসে খেতে হবে এমনটি নয়। তারও যখন অন্তঃসত্ত্বা ছিল তখন সারাদিনই খেটেছেন। ঘরের সব কাজ তারাই করতেন। কই, তাদের সময় তো তাদের শাশুড়িরা তাদের বসিয়ে খাওয়ায়নি। আর কাজ করার ফলে তাদের সন্তান জন্মেও কোনো প্রকার সমস্যা হয়েছিল না। কিন্তু প্রতিটা মানুষের শারীরিক সক্ষমতা একরকম নয়। কেউ কেউ শারীরিকভাবে একটু দুর্বল হয়, আবার কেউ কেউ খাবারের পুষ্টিগুণগুলো ভালোভাবে না পাওয়ায় তাদের শরীরে বিভিন্ন পুষ্টি উপাদান ও ভিটামিনসের অভাব হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের শরীরের বেড়ে ওঠে
বাচ্চা, তাই মায়ের শরীরের পুষ্টিগুণের চাহিদা বেড়ে যায়। যে সকল মেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী নয় তাদের নিয়ে এ সময় কাজ করানোটা মোটেই উচিত না। এতে মায়ের সাথে বাচ্চারও সমস্যা হয়। এসব বিষয়ে অবগত ছিলেন না মোহনার শাশুড়ি। যখন মোহনার 3 মাস চলছিল তখন একদিন রান্নার কাজে তাকে ঝুঁকে কিছু করতে হচ্ছিল। অনেকক্ষণ পেটে চাপ পড়ায় সে পেটে চিনচিন ব্যথা অনুভব করে, কিন্তু সে সেদিকে তেমন গুরুত্ব দেয় না। ধীরে ধীরে ব্যথা বেড়ে যায়। তখন কাজটি অসম্পূর্ণ রেখে উঠে দাঁড়ায় মোহনা, কিন্তু ব্যথা কমার জায়গায় আরও বেড়েই চলেছিল। সহ্য করতে না পেরে মোহনা ডাক দেয় তার শাশুড়িকে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। অপারেশনের পর ডাক্তার জানান মোহনা পেটে চাপ দিয়ে কাজ করার ফলে বাচ্চার উপর নেতিবাচক প্রভাব পড়েছে, যা বাচ্চা দুর্বল হওয়া তার মৃত্যুর কারণ হয়েছে। তখন আরুষ ও মোহনা একদম ভেঙে পড়ে। আরুষ এসবের জন্য নিজেকে দায়ী করে। তার উচিত ছিল মোহনার খেয়াল রাখা। কিসের অভাব আছে তার? কেন তার বাচ্চা অপুষ্টিতে দুর্বল ছিল? কেন মোহনার ও সময় কাজ করতে হয়েছে? আরুষ যদি একটু খেয়াল রাখতো তাহলে হয়তো আজ তারা তাদের সন্তান হারাতো না। বারান্দায় বসে পুরনো সেই দিনগুলো মনে করছিল আরুষ। কত কষ্ট তাদের কাটিয়ে উঠতে হয়েছিল। নিজেদের প্রথম সন্তানের মৃত্যুর সেই কষ্টটা। হুট করে মোহনা আরুষের কোলে বসে পড়ে। আরুষের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, আরুষ, তুমি আমাকে এখন আর ভালোবাসো না। কেন? তুমি আমাকে একটু আদর করো না। আলতো হেসে আরুষ মোহনার কোমর চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। দুজনার নিঃশ্বাস একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। আরুষ দেরি না করে মোহনার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। প্রথমে ঠোঁট ছোট চুমু দিয়ে ঠোঁটের আশেপাশেও চুমু দেয় আরুষ। অতঃপর আবারও মোহনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় সে। 1 মাসের মধ্যেই লাস্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হবে। সেদিনের পর দিয়ে আজ 4র্থ দিন হতে চলল, কিন্তু তিশার কোনো খোঁজ নেই। পরীক্ষার প্রস্তুতির জন্য হলেও তিশার ভার্সিটি আসা উচিত, কিন্তু তিশা না ক্লাস করতে আসছে আর না ফোনটি অন করছে। তিশার জন্য খুব চিন্তা হচ্ছে দিহানের। দিহান তার এক মেয়ে ফ্রেন্ড অরিনকে বলল তিশার বাসায় যাওয়ার জন্য। অরিনেরও চিন্তা হচ্ছিল তিশাকে নিয়ে, তাই সে রাজি হয়ে গেল যাওয়ার জন্য। এখন অরিনের আসার অপেক্ষায় আছে দিহান। বেশ কিছু সময় পর অরিন ভার্সিটিতে এলো। দিহান অরিনকে দেখা মাত্র দৌড়ে গেল তার কাছে। কিরে তিশার কি খবর? ভালো না রে। মানে